তিন দিক থেকে ভারত ঘেরা বাংলাদেশের অবস্থাটা, এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমাদের প্রস্তুতিটা কি থাকা উচিত বা বাংলাদেশের কি করণীয়? দর্শক, এই মুহূর্তে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যম কিছু হেডিং তৈরি করছে যে বায়ু সেনাদের নির্দেশ থাকার প্রস্তুতি ডক্টর ইউনূসের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব কমে এসেছে, এখন ঘনিষ্ঠতার দিকে এগুচ্ছে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই নিয়ে আজকের এই পর্বে আমি কথা বলছি। ৮ মাসে ৬৬৫ মিলিয়ন দেনা শেষ, ইতিহাস সৃষ্টি করলো অন্তর্বর্তীকালীন সরকার। ৬ মাসেই ৮ মাসে এটা করে দিছে আর কি। $৬৬৫ মিলিয়ন ঋণ ছিল, সেটা পূরণ করছে। তো যারা বলে ডক্টর ইউনূস কি করতেছে, তাদেরকে এই নিউজটা একটু শেয়ার করে দিন যে ডক্টর ইউনূস এইটা করতেছে। ইলিয়াস হুসেইন সেও তার একটা স্ট্যাটাসে গতকালকে বলেছে যে এদের ব্যাপারে কিছু বলতে পারি না। কি সুন্দর একটা স্ট্যাটাস লিখেছে ইলিয়াস এই আসিফের ব্যাপারে। আমি একটু স্ট্যাটাসটা পড়ছি। ইলিয়াস লিখেছেন, ছাত্রদের ব্যাপারে কিছু বলতে গেলে নাহিদের শরীরে সেই দাগগুলোর কথা মনে হয়ে যায়, তাই কিছু বলতে পারি না। কিন্তু অল্প কদিনের ভিতর টাকার প্রতি এত লোভ হয়ে গেল কেন ভাই? বিশেষ করে আসিফের কার্যকলাপ দেখলে মনে হয় জীবনে টাকা কামানোর এই সুযোগ আর আসবে না। সপ্তম দিনের মতো চলছে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা। ভারত শিগগিরই সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। তবে শাস্তি পেতে শুরু করলো ইসরায়েল। ভয়াবহ আগুনের গ্রাস তাড়িয়ে বেড়াচ্ছে ইসরায়েলিদের। দাবানলের আগুনে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে এখান থেকে সেখানে ছুটে চলেছে ইসরায়েলিরা। দেশের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী রুট 1 মহাসড়কের দৃশ্য এটি। ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি। আপনি কি মনে করেন যে ভারতকে পরাস্ত করার জন্য ইমরান খানের নেতৃত্ব দরকার আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বেজে উঠেছে। দুই দেশের সেনাবাহিনী একে অপরকে হালকা হালকা গোলাগুলি করছেন। আবার আমরা দেখছি বিভিন্ন ধরনের খবর যে পাকিস্তান ভারতে ঢুকেছে, ভারতে তারা ওইদিকে গিয়েছে। এই যখন পরিস্থিতি, তিন দিক থেকে ভারত ঘেরা বাংলাদেশের অবস্থানটা, এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমাদের প্রস্তুতিটা কি থাকা উচিত বা বাংলাদেশের কি করণীয়? দর্শক, এই মুহূর্তে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যম কিছু হেডিং তৈরি করছে যে বায়ু সেনাদের নির্দেশ থাকার প্রস্তুতি ডক্টর ইউনূসের। বাংলাদেশ কি পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করবে? এগুলো ভারতীয় পত্রিকার ক্যাপশন। কিন্তু আসলে ডক্টর ইউনূস কি বলেছেন, এবার আসুন আমরা সেইটার দিকে ফোকাস করি। ডক্টর ইউনূস বলছেন, আমরা এমন একটা বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। খুবই সুন্দর কথা। যে কোনো দেশের সেনাবাহিনীকে, বিমান, তারপর নৌ, সব বাহিনীকে বেসিক্যালি প্রস্তুত থাকতে হয়। আর যেহেতু আমাদের প্রতিবেশী দুইটা রাষ্ট্র এখন যুদ্ধে লড়াই করতে যাচ্ছে, সো এই জায়গাতে আমাদের অবশ্যই নিজস্ব প্রস্তুতিটা থাকা জরুরি। বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে ডক্টর ইউনূসের কিছু বক্তব্য আমার কাছে ভালোই লেগেছে। তিনি বলছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যোগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার বক্তব্য, অনেকের মতন আমিও যুদ্ধ বিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে আপনার যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু আমরা এমন বিশ্বে বসবাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি নিয়ে না থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। অপরদিকে তিনি বলছেন, আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতন অবস্থার মধ্যে রয়েছে। তো এখন এই মুহূর্তে তিনি বলছেন যে সকালে খবর দেখলাম, হয়তোবা গুজব, যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এটা গুজব না, বেশ কিছু পত্রিকা এটা প্রকাশ করেছিল যে 24 থেকে 36 আবার মতান্তরে 72-এর মধ্যেই আপনার ভারত পাকিস্তানে হামলা করতে যাচ্ছে। এমনকি পাকিস্তানের গোয়েন্দা তথ্য এভাবে আসছে। তো ডক্টর ইউনূস বলছেন, কাজে এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন একটি পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে, যোগ করেন তিনি। এছাড়াও যুদ্ধ নিয়েও বাংলাদেশের বর্তমান ইস্যুতে তিনি সামনে আনছে যে আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এমনিতে বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের অ্যাক্টিভিটিস প্লাস আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে।
শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিও থাকতে হবে। মানে আমরা নিজ থেকে কোনো দেশের সাথে যুদ্ধে যাওয়া অথবা কোনো দেশের সাথে হাত মিলে এই যুদ্ধে কানেক্ট হওয়া এটা জরুরি না, তবে আমাদের উপরে আসলে আমরা পাল্টা জবাব দিতে হবে। আসলে আমাদের এই সক্ষমতা বাস্তবতা নাই। তো বিমান বাহিনীতে তিনি বেশ কিছু পজিটিভ বক্তব্য বলছেন যে বিমান বাহিনীতে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির আরো বেশ কিছু যুদ্ধ বিমান আমাদের বিমান বহরে যোগ হবে, এটা তিনি আশ্বস্ত করছেন। এর আগেও আওয়ামী লীগ সরকারের সময়ও শেখ হাসিনা সরকারও কিন্তু মোটামুটি আমাদের বিমান বাহিনীর জন্য সম্ভবত কয়েকটা যুদ্ধ বিমান কিনছিলেন। বাট আমি বরাবরই বলি যে আমাদের সামরিক খাতটাতে আরো বাজেট বাড়ানো উচিত, সামরিক খাত আরো শক্তিশালী করানো উচিত। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অত্যাধুনিক প্রযুক্তির ভান্ডার আপনার কাছে থাকতে হবে। না থাকলে আপনার মিয়ানমারও গুতা মারবে, ভারতও গুতা মারবে, কাম লাগলে আবার পাকিস্তান গুতা মারবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব কমে এসেছে। এখন ঘনিষ্ঠতার দিকে এগুচ্ছে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই নিয়ে আজকের এই পর্বে আমি কথা বলছি। এই পর্বে কেন কথা বলছি যে সেনাবাহিনী সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে বন্যায় দুর্গত মানুষদের যে ঘর বানিয়ে দিয়েছেন 4টি জেলাতে, সেই 4 জেলার উদ্বোধনী অনুষ্ঠানটা অনলাইনে করেছেন অফিস থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তার সেই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রশংসা করেছেন। সেনাবাহিনীর প্রশংসা মানে এই নয় যে সেনা প্রধানের প্রশংসা করা, আর সেনা প্রধানের সমালোচনা করার মানে এই নয় সেনাবাহিনীর সমালোচনা করা। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের প্রিয় জন্মভূমিকে সবসময় ভারতীয় সন্ত্রাসের বিরুদ্ধে, ভারতের নগ্ন হস্তক্ষেপ থেকে বাঁচার জন্য এবং মায়ানমার সহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সর্বোচ্চ জীবন ত্যাগ এবং শক্তি দিবে আমাদের সেনাবাহিনী। এটা আমাদের গর্বের। আমাদের ভাইরা, আমাদের সন্তানরা এখন সেনা অফিসার হয়ে গিয়েছে। তাদের গায়ে রক্ত টকবগে। তারা দেশকে, মাটিকে অনেক ভালোবাসে, আমাদের চাইতেও তারা বেশি ভালোবাসে। কারণ তারা জন্ম হয়ে তারা দেখেছে যে বাংলাদেশকে পাশের দেশগুলা কিভাবে চুষে খাওয়ার জন্য চেষ্টা করেছে অতীতের সরকারগুলাতে। তাই তারা সেই জায়গা থেকে এত বেশি ইমানদার, শক্তিশালী, দেশপ্রেমী হয়েছেন যে আমরা সাধারণ মানুষের চাইতে তাদের ভিতরে দেশপ্রেম এবং মাটি এবং মানুষের দায়িত্বটা বিষয়ে বেশি তারা ওয়াকেফাল, তারা বেশি চিন্তা করেন সেই জায়গা থেকে, এবং তারা এটাকে নিজের ইমানি দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রের যেহেতু তাদেরকে রেখেছে এই রাষ্ট্রটাকে নিরাপত্তার জন্য, সেই জায়গা থেকে তারা কিন্তু সঠিক দায়িত্ব পালনের জন্য সব সময় নিজেকে উৎসর্গ করে রেখেছেন। কিন্তু কিছু 1% ভারত, ইসরায়েল বা অন্যান্য দেশের বিষয়গুলাকে সামনে রেখে কাজ করার জন্য চেষ্টা করেছেন। সে কারণে বদনাম হয়েছে, খারাপ হয়েছে ওই 1%। বাংলাদেশের কোনো মানুষ, আমরা যারা সোশ্যাল অনলাইন মিডিয়ায় সেনা প্রধানের সমালোচনা করেছি, জিয়াউল হাসানের সমালোচনা করেছি, মুজিবুর রহমানের সমালোচনা করেছি, আমরা অনেকের ব্যক্তির সমালোচনা করেছি, কখনো আমরা কেউ ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, বিশেষ করে যারা কথা বলেন, তারা কেউ বাংলাদেশ সেনাবাহিনীকে ছোট করে কখনো কথা বলেছেন আমার নজরে আসে নাই। যদি আপনাদের নজরে এসে থাকে তাহলে কমেন্টস করে আপনারা ওই নামটা লিখবেন যে সোশ্যাল মিডিয়ার মধ্য থেকে টোটাল সেনাবাহিনীকে মন্দ কথা বলেছে, কোন ব্যক্তি বলেছে, আপনারা সেই ব্যক্তিটার নাম লিখবেন অথবা তাদের চ্যানেলটার নাম লিখবেন কমেন্টস করে, এবং আমি সেই বিষয়টা নিয়ে আরো গভীর পর্যালোচনা করে প্রয়োজনে আরেকটি ভিডিও ওই মানুষের বিরুদ্ধে, ওই মিডিয়ার বিরুদ্ধে তৈরি করব। কারণ আমার প্রিয় জন্মভূমিকে রক্ষার জন্য আমার স্নেহের, আমার ভালোবাসার, আমার সম্মানের, আমার শ্রদ্ধার সেনাবাহিনী কখনো বিতর্কিত হতে পারে না। তারা আবারও দেখিয়ে দিয়েছেন সততার সাথে কম খরচে কিভাবে জনগণকে উপকার করা যায়। জনগণ কিন্তু তাদেরই পিতা, তাদেরই চাচা, তাদেরই খালু, তাদেরই নানা, তাদেরই দাদা। জনগণের বাইরে নয় সেনাবাহিনী। সেনাবাহিনী কি আকাশ থেকে জিব্রাইল পাঠা, নাকি আমার আপনার সন্তান বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে অনেকে অনেক কষ্টে লেখাপড়া করেছেন, তারপরে অনেকে ক্যাডেটে গিয়েছেন, অনেকে নর্মাল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারপরে সেনাবাহিনীর সিস্টেমে পরীক্ষা দিয়ে, ফিজিক্যাল টেস্ট দিয়ে, সবকিছু দিয়ে যখন সে যোগ্যতা অর্জন করেছেন তখন সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন। এই জন্য আব্দুল মজিদ আর আব্দুল রশিদের পিতা হওয়া লাগবে, নাতি হওয়া লাগবে, বংশধর হওয়া লাগবে। শুধুমাত্র স্বৈরাচার শেখ হাসিনা কিছু কাজটা করতে পেরেছে, কিন্তু পুরাপুরি পারে না। সাধারণ সেনাবাহিনীর ভিতরে আমার জানা মতে বহু বিএমপি, বহু ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র শিবিরের বহু ছেলেরা আওয়ামী লীগের সময় সেনাবাহিনীতে চাকরিতে গিয়েছে। আমার জানা মতে, একেবারে আমি চিনি, জানি, আমি লন্ডনে থেকে বাংলাদেশে যে আসা যাওয়া করি, সেই আসা যাওয়ার ভিতরে শেখ হাসিনার আমলে বহু শিবির, ছাত্রদল সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। তারা কেন পেয়েছে? কেউ শিবির করে ঢাকা, আর ওই যে ভেরিফিকেশন গিয়েছে তার গ্রামে। এখন গ্রামে যাওয়ার পরে ইমাম সাহেবের ছেলে, মেম্বার সাহেবের নাতি, এবুকের আত্মীয়, এইভাবে তারা ওখানে সার্টিফাই দিয়ে দিয়েছে, না সে ভালো ছেলে, সে ঢাকায় পড়াশোনা করে, সে চট্টগ্রামে পড়াশোনা করে, আরেকজনে খুলনায় পড়াশোনা করে। এখন তার গ্রামের বাড়িতেও জানে না সে যে শিবির নেতা খুলনার, তার গ্রামের বাড়িতেও তো জানে না সে যে ছাত্রদলের নেতা ঢাকায়।
এখন সেই কারণে গ্রাম থেকে সার্টিফিকেট গুলা, কারণ তাদের তো স্থায়ী ঠিকানা গ্রাম, তাই গ্রাম থেকে যখন স্থায়ী ঠিকানা ভেরিফিকেশন গিয়েছে, পুলিশ ভেরিফিকেশন করেছে, কিন্তু কোনো তাদের সম্পর্কে রাজনৈতিক কোনো পরিচয় গ্রাম থেকে আসে নাই, তাই রিপোর্ট দিয়েছে, তাদের চাকরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা যেতেই চেষ্টা করেছে একেবারে 100% যে পুলিশে সব জায়গায়, পুলিশে একটু কম ঢুকেছে, কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে সকল দলের লোক, সম্পূর্ণ দলের নয়, মতের বা পছন্দ করেন এমন তারা বহু ঢুকেছেন। তো তারা সকলেই কিন্তু মানে ভারত বিরোধী, সবার প্রথম হলো ভারত বিরোধী, তারপরে মায়ানমার, মানে আমাদের চারদিকে বা সব দিকে মিলে এই দুইটা দেশই সরাসরি আমাদেরকে অ্যাটাক করতে পারবে। তাই এই দুই দেশ সম্পর্কে মানে খুব কঠিন শক্ত অবস্থানে আছে সেনাবাহিনী, এবং এর প্রশংসাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার করেছেন। আরেকটি শক্ত কথা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন যে সেনাবাহিনীকে একেবারে সবসময় প্রস্তুত থাকতে হবে। শত্রুরা চতুর্দিকে যুদ্ধের দাবানল বাজাচ্ছে, চতুর্দিকে যদি যুদ্ধের দাবানল বাজে, বাংলাদেশের সেনাবাহিনী যেন মাথা নত না করে, সেনাবাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাথা উঁচু করে এবং সর্বশক্তি দিয়ে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই ঘোষণায় কিন্তু সেনাবাহিনীর ভিতরে একটা জাগরণ, একটা মানে দেশপ্রেম, এবং সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ চেয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথমবারের মতো সেনাবাহিনীকে বললেন যে তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই কথায় এখন সেনাবাহিনীর ভিতরে ইউনূস স্যারের প্রশংসা মানে প্রত্যেকের মুখে মুখে ভাসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এতদিন পরে আমরা একজন নিরপেক্ষ মানে প্রধান, রাষ্ট্রের প্রধান পেলাম, যে নাকি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর যা আছে সবার কাছে জনপ্রিয়তা অর্জন করছেন। কারণ ওনার তো কোনো দল নাই, ওনার তো কোনো মত নাই, ওনার তো কোনো কিছু নাই। আমি প্রিয় দর্শক আবারও আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আমি একটা ভিডিও করেছিলাম গত রমজানের পরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে যখন ফেরত গিয়েছেন, তখন বলেছিলাম যে আগামীর জাতিসংঘের মহাসচিবের তালিকায় সর্বোচ্চ সিরিয়াল নাম্বারে নামে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাই বাংলাদেশে আগামী ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন দিয়ে এবং উনি রাষ্ট্রীয় ক্ষমতা জুলাই মাসের ভিতরে নতুন সরকারের কাছে বুঝিয়ে দিয়ে উনি কিন্তু অপশন নিতে চাচ্ছেন। কারণ জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আগামী বছর, জুলাই থেকে আগামী বছর 26 ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হবে জাতিসংঘের নতুন মহাসচিব, এবং 27 সালের 1 জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব নেবেন। তাই সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু একবার বলেছে যে আমি ছোট মাঠের খেলোয়াড় না, আমি হলাম বড় মাঠের খেলোয়াড়। প্রিয় দর্শক, কথাটা কি আপনারা খেয়াল করতে পেরেছেন? উনি বলেছিলেন দুই একবার উদাহরণ দিয়ে যে আমি হলাম বড় মাঠের খেলোয়াড়, এটা ভারতকে বুঝিয়েছিলেন। আর উনি যদি জাতিসংঘের মহাসচিব হন, ভারত কি অবস্থায় পড়বে, মানে জাতিসংঘ থেকে সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশে আসবে। সপ্তম দিনের মতো চলছে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা। ভারত শিগগিরই সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। এরই মধ্যে ভারতের ভয়ঙ্কর এক পরিকল্পনার কথা ফাঁস করল পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছেন ভারতকে যেন উস্কানিমূলক বক্তব্য প্রদান বন্ধ এবং দায়িত্বশীল আচরণ করতে চাপ প্রয়োগ করা হয়। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ভারত ও পাকিস্তানে উত্তেজনা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। ভারতীয় কর্মকর্তা এবং কাশ্মীরে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন ইসলামপন্থী হামলাকারীরা প্রথমে পুরুষদের আলাদা করে পরে হিন্দুদের চিহ্নিত করে একের পর এক গুলি চালায়, এতে ২৬ জন নিহত হয়েছে। এদিকে সম্প্রতি একটি কল রেকর্ড ফাঁস হয় যেখানে শুনতে পাওয়া যায় ভারতীয় এক সেনা সদস্য পাকিস্তানে হামলার নির্দেশ দিচ্ছেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।